এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে 100 সাবস্ক্রাইবারে পৌঁছানোর জন্য সাহায্য করুন। লেট আস রিচ 100 সাবস্ক্রাইবার। নমস্কার বন্ধুরা, গেম উইক গুরুজের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। গেম উইক গুরুজ, যেমন আপনারা নিচে দেখতে পাচ্ছেন, যেখানেই হয় ফুটবল আড্ডা শুরু। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কিউরিয়াস কেস অফ বেঙ্গল ফুটবল। কি হয়েছে হঠাৎ বাঙালি ফুটবলের? আপনারা জানেন, বেঙ্গল রেকর্ড টাইম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। বেঙ্গলের একটা রিচ কালচার আছে, কলকাতাকে বলা হয় মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল। ইভেন ইভেন আইএফএ, যেটা বেঙ্গলের স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু এআইএফএফ এর আগে সৃষ্টি হয়েছে। এক সময় বেঙ্গল ওয়াজ ডি ফ্যাক্টো বডি অফ ইন্ডিয়ান ফুটবল। সেখান থেকে আজকে এমন একটা দিন এসে দাঁড়িয়েছে যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে মানালো মার্কোয়েস একটাও বাঙালি প্লেয়ারকে ডাকবার মতো ইচ্ছা প্রকাশ করেনি, বা ডাকেইনি। কোনো বাঙালি প্লেয়ারই তার স্কিম অফ থিংসে আসেনি। তো কি হয়ে গেছে হঠাৎ হঠাৎ করে? আমরা একটা গ্লোরিয়াস পাস্ট থেকে হঠাৎ করে, মানে ডাইং ফিউচার, ইভেন ইভেন নন এক্সিস্টেন্ট ফিউচার, আজকে আজকে আমরা এরকম অবস্থাটা হলো কি করে? আজকের ভিডিওতে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আমার সাথে আছে সন্দীপ কিশোর, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি আরো একটা ডিসকাশন, একটা ফুটবলের আলোচনার ভিডিও নিয়ে, এবং এই ভিডিও থ্রু আমরা চেষ্টা করবো আপনাদের কাছে শেয়ার করার আমরা কি মনে করি, কেন এই অবস্থা, ওয়াই দিস কিউরিয়াস কেস অফ বেঙ্গল ফুটবল। অ্যান্ড সো লেটস গেট স্টার্টেড। শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। একদম যেটা অর্ণব বললো যে আমাদের এই বেঙ্গল ফুটবলের এইরকম কেন অবস্থা, তো সবারই আগে যেটা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আমরা যদি দেখি আমাদের বেঙ্গল ফুটবলের তিন বড় ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহামেডান, তাদের কি অবস্থা, তাদের টিমদের তারা কমিউনিটির জন্য কি করেছে সেগুলো আমাদেরকে বিস্তারিতভাবে দেখতে হবে। কারণ হচ্ছে আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি, স্প্যানিশ প্রিমিয়ার লিগ দেখি, প্রত্যেকটা টিমেরই কিন্তু একটা ইউথ সিস্টেম থাকে। মোহনবাগানের কটা ইউথ সিস্টেম আছে, ইস্ট বেঙ্গলের কটা ইউথ সিস্টেম আছে, মোহামেডানের কটা ইউথ সিস্টেম আছে। তো এই যদি ইউথ সিস্টেম না হয়, তো আজকে যে আমাদের বেঙ্গলের ফুটবল যে এখন ইন্ডিয়ার টিমে চান্স পাচ্ছে না, সেটার বড় কারণ হচ্ছে এই যে সুভাশিস বোসের মতো একটা প্লেয়ার, তার কোনো রিপ্লেসমেন্ট নেই। এরপরে কে আমাদের বেঙ্গল ফুটবল আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাচ্ছে কেন? কারণ আরেকটা যেটা বড় কথা হচ্ছে যে বেঙ্গল ফুটবলটা কলকাতার মতেই স্থগিত রয়ে যাচ্ছে। এই যে একটা ফুটবল একটা খেলা যেটা অল ওভার ওয়ার্ল্ড খেলে, এক একটা ছোট ছোট গ্রাম থেকে প্লেয়ার উঠে আসে, একটা ছোট ছোট শহর থেকে উঠে আসে, খালি একটা বড় শহরে কিন্তু প্লেয়ার তৈরি হয় না। যে প্লেয়ারদের একটা খেলার ক্ষমতা আছে, আমরা যদি দেখি আমাদের বেঙ্গলের মধ্যে প্রচুর ট্রাইবস আছে যারা একটা গ্রাম থেকে গ্রামের টুর্নামেন্টে খেলে, হ্যাঁ, তাদের খেলা কিন্তু খুবই আকর্ষণীয়, বাট তারা সেই প্ল্যাটফর্মটা পায় না। কারণ হচ্ছে তাদের কাছে কলকাতা পৌঁছানোটা এতটা ইজি নয়, বিকজ তাদের অনেক রকমের প্রবলেম থাকে, অনেক রকমের রেসপন্সিবিলিটি থাকে। হ্যাঁ, সেটার জন্য এইসব বড় ক্লাবদের সেটার জন্য একটা স্টেপ নেওয়া উচিত যে আমাকে ফুটবল প্লেয়ার খুঁজতে হবে বেঙ্গল থেকে, বেঙ্গল ফুটবলটাকে আমাদেরকে উন্নতি করতে হবে। সেটার জন্য কি করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা এক একটা ভালো ভালো সেন্টার, ফর এক্সাম্পল যদি একটা বীরভূম ডিস্ট্রিক্ট বলি, একটা যদি মেদিনীপুর ডিস্ট্রিক্ট বলি, একটা যদি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলি, একটা যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট বলি, প্রচুর প্লেয়ার কিন্তু আমরা পাবো। কিন্তু সেটা কোন বড় ক্লাব করেছে? একশো একশো বছর পুরনো ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, কিন্তু তাদের সেক্রেটারিরা, তাদের যে বড় কর্তারা, আজকেও তাদের আগে আমরা ওরা বলতো যে ওদের ওদের কাছে টাকা পয়সা নেই, তাদের কাছে স্পন্সরশিপ নেই, কিন্তু এখন তো সেগুলো কর্পোরেট হয়ে গেছে, সেখানে তো আজকে বড় বড় কোম্পানিরা টাকা ইনভেস্ট করছে। তো এখন তো ওই ওই বাহানাটা মারতে পারে না। বাট এখানে আমরা যখন দেখি যে ন্যাশনাল ওয়াইজ যখন টিম হয়, তখন মোহনবাগান যেটা বলে, আমরা আমাদের ট্রফি জিততে চাই, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ফুটবল স্ট্রাকচার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। এইটা যদি তাদের মাইন্ড সেটে থাকে তো ফুটবল কোনোদিন উন্নতি হবে না। হ্যাঁ, আমরা যদি দেখি কোনো কর্পোরেট, আমরা যে কোনো কর্পোরেট যদি দেখি, এটাই একটা হয় যে সিএসআর একটা অ্যাক্টিভিটি হয়। সিএসআর অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি হচ্ছে মানে আপনারা যেখানেই একটা কোম্পানি বা একটা কর্পোরেট গঠন করছেন, তার সোসাইটিটাকে ইমপ্রুভ করা। নট অনলি অ্যাবাউট উইনিং, নট অনলি অ্যাবাউট প্রফিট, দিস ইজ নট এ প্রফিট বিজনেস। এটা হচ্ছে আমাদেরকে ফিউচারটা ভাবতে হবে। আজকে আমি নিজের সেক্রেটারি আছি, আজকে আমি ক্লাবের প্রেসিডেন্ট আছি, আমি মানছি ট্রফি জেতাটা একটা বড় একটা অধ্যায়, সেটা একটা জিততে হবে, বাট তার সাথে সাথে আমাকে নতুন প্লেয়ারও নিয়ে আসতে হবে। আজকে ক্রিকেটের সাথে যদি আমরা ফুটবলের তুলনা করি, ক্রিকেটে কিন্তু সেই বেসিসটা করে আছে যে আজকে যদি সচিন টেন্ডুলকার যায়, তারপরে বিরাট কোহলি আসবে, বিরাট কোহলি গেলে সুমন গিল আসবে, এরপরে লাইন বাই লাইন করা আছে, বিকজ তাদের স্ট্রাকচারটা করা আছে। বাট আমরা ইন্ডিয়ান ফুটবলে বা আমাদের বেঙ্গল ফুটবলে যেটা দেখি, সেটা কিন্তু স্ট্রাকচার নেই। সেটা আমরা কোচের দিক থেকে দেখি, ফুটবলারদের দিক থেকে দেখি, ফুটবলারদের সাপোর্ট যদি দেখি, কোনো দিকেই কিন্তু নেই। অনেক ফুটবলার আছে, সন্তোষ ট্রফির যে টিম সিলেকশন হয়েছে, সন্তোষ ট্রফিতে যে প্লেয়াররা সিলেকশন হয়েছে, তারা যখন ক্লাবের হয়ে ফুটবল খেলে, তারা কিন্তু অনেক সময় বিনা টাকাতে কিন্তু ফুটবল খেলে। তাদের ফুটবলটা প্যাশন, তারা দেশের জন্য কিছু করতে চায়, বেঙ্গলের জন্য করতে চায়, তারা টাকাটা দেখে না। সেখানে কর্পোরেটদেরও কিন্তু এই বিষয়টাও ভাবা উচিত যে তোমার কাছে যখন ফুটবলাররা যখন না পয়সায় খেলছে, তো তোমরা তো অনেক টাকা ইনভেস্ট করছো, অনেক টাকা তো প্রফিট করছো, সেখানে ফুটবলারদের প্লাস আমাদের বেঙ্গল ফুটবলটাকে নিয়ে ভাবা একটু
খুবই উচিত, অ্যান্ড সেটা সেটা খুব তাড়াতাড়ি করা উচিত। অ্যান্ড এটা তিনটে যে বড় ক্লাব তাদেরকে এটা দায়িত্ব নিয়ে তাদেরকে এটার মধ্যে মাঠে নামা উচিত। অ্যান্ড সেটার জন্য ইউথ সিস্টেম হোক, কোচের ট্রেনিং হোক, ম্যানেজারের ট্রেনিং হোক, একটা ইউথ সিস্টেমের ট্রেনিং হোক, একটা আন্ডার 15, একটা আন্ডার 19, একটা আন্ডার 21, একটা টিমের একটা গঠন হোক। এগুলোই আমরা চাই, যেভাবে একটা বেঙ্গল ফুটবলকে আরো উন্নতিতে বা আরো ফিউচারে ভালো ভালো ফুটবল তৈরি করতে সাহায্য হবে। আমিও একমত তোমার কথার সাথে। আর আমার মনে হয় এই যে ফুটবল ক্লাব ক্লাব বলতে কি বোঝায়, আজকে আমি একটা সিম্পল ডিসকাশন থেকে শুরু করি। আর যদি আমার পাড়ার একটা ক্লাব থাকে, তো প্রথমত যদি কোনো খেলা হয়, আমি আমার পাড়ারই 8টা বা 9টা প্লেয়ার নেবো, হয়তো যদি পারমিশন থাকে এক দুজন হয়তো ভালো প্লেয়ার অন্য কোথাও থেকে নিয়ে এলাম। কিন্তু আমাদের বেঙ্গল ফুটবল থেকে এই কনসেপ্টটাই আস্তে আস্তে মুছে যাচ্ছে, যেখানে আমরা দেখছি যে বরাবরই বাইরের স্টেটের প্লেয়ারদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং আমাদের ঘরের ছেলেদের যারা কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার, সেখানে তাদের ফুটবল টিমের কোটা বা তাদের ফুটবল টিমের যতগুলো নাম্বার অফ স্থান সবই কমিয়ে দেওয়া হচ্ছে। আগে যেটা ছিল যে 7-8 জন একটা বেঙ্গলের প্লেয়ার হতে হবে একটা টিমে, বড় বড় ক্লাবে, সেটা এখন কমে দাঁড় করিয়েছে 4টিতে। যেটা কোনোই তার মানে একটা ভালো ডিসিশন নয় বলে আমার মনে হয়। এতে বেঙ্গল ফুটবলের যেই ট্যালেন্ট সেইগুলো নষ্ট হচ্ছে। এটা একটা কারণ। প্রথমত আমাদের ক্লাবের বা আমাদের যেই ফুটবল ডিসিশন সেইগুলোকে ঠিক করতে হবে। কেন এটার কোনো পেছনে আমি লজিক খুঁজে পাই না যে 7টা অন্য জায়গার প্লেয়ারের একটা টিমে খেলাতে পারি আমরা। তার উপর আমরা যখন দেখছি যে গোয়া, তামিলনাড়ু, এই সব জায়গায় যেখানে কিন্তু তারা কিন্তু তাদের প্রিমিয়ার লিগ বা তাদের প্রিমিয়ার লিগ না হলেও তাদের যেটা প্রথম ফার্স্ট ডিভিশন লিগ, সেগুলো কিন্তু তাদের প্রাধান্য বাড়ছে, তারা সেগুলোকে আরো অ্যাট্রাকটিভ করার চেষ্টা করছে। কিন্তু বেঙ্গলের সিএফএল বা আরো যেসব লিগ, সন্তোষ ট্রফি, এইগুলোতে দিনকে দিন এর প্রতি একটা অনীহা হয়ে আসছে। আমরা যদি দেখি বড় বড় ক্লাবেরও অনেক ম্যাচ কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ক্যান্সেল হয়ে গেছে। অনেক বড় ক্লাব কিন্তু ক্যালকাটা ফুটবল লিগের মতন একটা লিগেও খেলতে যায়নি। আর তাছাড়াও তার মানে এই যে আমাদের বেঙ্গলের প্লেয়ারদেরকে আমরা চিনতে পারছি না। আমরা কিভাবে চিনবো যদি একটা টুর্নামেন্টে যদি একটা প্লেয়ার এক্সপোজারই না পায়, সেই টুর্নামেন্টটাকে যদি ভালোভাবে দেখানো না হয়, সেই টুর্নামেন্টটাকে যদি প্রাধান্য না দেওয়া হয়, তাহলে কি লাভ? তো সেখানে আমাদের মনে হয় আমাদের গ্রাসরুটে গিয়ে ভাবতে হবে এই ডিসিশনগুলো, যে কেন এইসব ভুলভাল ডিসিশন হচ্ছে, কেন বেঙ্গলের ছেলেদের বা বেঙ্গলের প্লেয়ারদের প্রাধান্য কমে যাচ্ছে। আজকে আমরা যদি বেঙ্গল প্লেয়ারদের নাম বলতে যাই, আমরা কটা ভালো প্লেয়ারের নাম বলতে পারবো? সুভাষ বোসের নাম বলতে পারবো, প্রীতম কোটালের নাম বলতে পারবো, খুব কম হাতে গোনা নাম আমরা বলতে পারবো। সেখানে আমরা যদি বড় বড় টিম দেখি, আমরা সেখানে দেখছি কর্পোরেট কালচারে আইএসএল জেতার জন্য, যেটা ঠিক আছে, তারা একটা ভালো টিম বানাচ্ছে। যেখানে আমরা যদি মোহনবাগান, ইস্ট বেঙ্গল যাদেরই কথা বলি, যদি প্লেয়ারগুলো আমরা দেখি, সবই কিন্তু বাইরের স্টেটের প্লেয়ার, তাতেও কোনো প্রবলেম নেই। সেটা একটা আমাদের মোস্ট প্রিমিয়ার লিগ এই কান্ট্রি, ঠিক আছে, সেখানে যা হচ্ছে হচ্ছে। কিন্তু এই যে গ্রাসরুট লেভেলের যে ডেভেলপমেন্ট লিগগুলো, বা যেগুলো নিচের লেভেল থেকে এক এক স্তরে 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 উপরের লিগগুলোতে উঠে একটা টিম, সেইখানেও কেন এই 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 নিয়মগুলো আনা হচ্ছে যে 7টা প্লেয়ার বাইরের ইয়ে থেকে স্টেট থেকে আসতে পারবে? এইগুলো বেঙ্গলের ফুটবলকে আরো পিছিয়ে দিচ্ছে। এবং আমরা বেঙ্গল যেরকম একটা আজ থেকে 7-8 বছর আগেরও আমরা যদি কথা বলি, সেখানে সিএফএল এর একটা প্রাধান্য ছিল, তার কভারেজ আলাদা ছিল। প্রতিটা আমরা ফ্যানরা জানতাম কোন দলের কি কোচ। আজকে যদি বেশিরভাগ ফ্যানকেই জিজ্ঞেস করা হয় জর্জ টেলিগ্রাফের কে কোচ, বা বড় বড় পিয়ারলেস এর কে কোচ, হয়তো অনেকেই বলতে পারবে না। কারণ তাদের সেই যেই তাদের যেই ব্যাপারটা ছিল, যেইভাবে কভার করতো ম্যাচগুলোকে, সমস্তটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং কর্পোরেট কালচারে আমার মনে হয় আমরা কোথাও চাপা পড়ছি। এবং নানা রকম এই ডিসিশনগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ আজকে সন্তোষ ট্রফির মতন একটা ট্রফি, যেখানে বেঙ্গল কিন্তু তাদের গ্লোরিয়াস হিস্ট্রি, যারা সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আজ ভাবতে হচ্ছে তারা যেই আহ, তাদের যেই গ্রুপটাতে যেই বাকি টিমগুলো আছে, তাদের সাথে তারা আদৌ কোয়ালিফাই করতে পারবে কিনা, এমন অবস্থা। তো আর যদি আমরা এই ইভেন আমরা সন্তোষ ট্রফি যেই সব প্লেয়াররা সিলেক্ট হয়েছে, তাদেরকেও যারা ইভেন ভালো ভালো ফ্যান্স, তারা যারা ফুটবল ফলো করে, তাদেরকেও যদি বলি যে সবকটা নাম মুখছে না কিনা, হয়তো সেটা নয়। তো এটাই হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার। এবং আমাদের এই জায়গা থেকে আমাদের মনে হয় ঘুরে দাঁড়াতে হবে। এবং আমরা কটা কোচকেই চিনি, আগে যেমন রঘু নন্দী ছিল, সব যে ভালো ভালো কোচ ছিল, আমাদের বেঙ্গল কোচদেরকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, তাদেরকেও এক্সপোজার দেওয়া হচ্ছে না। এবং সবই আমাদের মনে হয় কি আমাদের ঐতিহ্যটা কিন্তু এর মধ্যে হারিয়ে যাচ্ছে। তো বড় বড় ক্লাব দিকেই এখানে ঘুরে দাঁড়াতে হবে, দেখতে হবে যে আমরা সেপারেট করি আইএসএল এর একটা স্ট্র্যাটেজি এবং ঘরোয়া লিগ, নিজের ঘরোয়া যে জাতীয় সব খেলা, টুর্নামেন্ট, সেইগুলো স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করে। কারণ এইভাবে প্লেয়ার ডেভেলপমেন্ট হবে না। কারণ এই যে যে কালচারে চলছে, সেখানে এটাই যে যেই টিমের কাছে পয়সা বেশি সেই টিম কিন্তু ভালো টিম করবে। কোনো ভালো গ্রোথ স্ট্রাকচার নেই, একাডেমি স্ট্রাকচার নেই, কোনো ভালো প্লেয়ার উঠে আসার কিন্তু পরিকাঠামো নেই। যেই টিম ভালো পয়সা থাকবে, তারা বাইরের থেকে ভালো প্লেয়ার কিনবে, এবং ইন্ডিয়ান যারা ভালো প্লেয়ার তাদেরকেও কিনে নেবে। এই হয়ে দাঁড়িয়েছে এখন ফুটবলের অবস্থা। একদম টোটালি। আরেকটা জিনিস আমার পয়েন্ট আছে এখানে, যেটা হচ্ছে যে মোহনবাগানের ন্যাশনাল টিমের প্লেয়ার 7টা খেলছে, ইস্ট বেঙ্গলের ক্লাবে খেলা ন্যাশনাল টিমের প্লেয়ার আছে 2টো।
ঠিক আছে, মোহামেডান থেকে নেই কেউ, বাট আমি মোহনবাগান ইস্ট বেঙ্গলকে প্রাইমারিলি বলছি বিকজ দে হ্যাভ এনজয়েড মোস্ট সাকসেস মোস্ট মানি, কারণ 2002-2003-2004 থেকে আমরা জানি ভালো স্পন্সররা আছে। মাঝে একটা ফেজ হয়তো মোহনবাগান পায়নি, কিন্তু ইস্ট বেঙ্গল মাঝে কোয়েস বা যে রকমই স্পন্সররা আসুক সবাই এসে ভালো পয়সা, কখনো মোহনবাগান ইস্ট বেঙ্গলের পয়সা নিয়ে অসুবিধা হয়নি। তো আমার কথা হচ্ছে তারা 2 কোটি টাকা, মানে তারা মানে মোটামুটি একটা টাইম ছিল যখন 10-12 কোটি টাকা টিম বানাতো, কি না ইস্ট বেঙ্গল 10 10 কোটি টাকা টিম বানাচ্ছে, মোহনবাগান টুটু বসে এসে আরো 2 কোটি টাকা দিয়ে 12 কোটি টাকা টিম বানাচ্ছে। এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান রাইভেল, ঠিক আছে এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি তার মধ্যে থেকে 1 কোটি টাকা ইনভেস্ট করলে, আজকে যদি 10 বছর আগে 1 কোটি টাকা ইনভেস্ট করে যদি কেউ একটা ইউথ ফুটবলে ইনভেস্ট করতো, আজকে আনোয়ার আলীর জন্য মোহনবাগানকে হাউতাস করতে হতো না, কারণ আপনার কাছে সাপ্লাই লাইনটা তৈরি হতো। পয়েন্ট এটা হচ্ছে যে আজকে কি বেঙ্গলে কোচ, এই যে সন্দীপ তখন বলছিল যে রঘু নন্দী, আমাদের তখন সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকের মতো কোচরা ছিল, ঠিক আছে, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকদের কোচিং লাইসেন্স নিয়ে আজকে সঞ্জয় সেনের তো আছে, শঙ্করলাল চক্রবর্তীর তো আছে, রঞ্জন চৌধুরীর তো আছে, মৃদুল ব্যানার্জির তো আছে, এরা কেন চান্স পায় না আপনার ওই ইউথ ইউথ সেট আপে? আগের সিজনে আমার মনে আছে মোহনবাগানের যিনি কোচ ছিলেন, বাঙালি কোচ ছিলেন, তার আন্ডারে ভালো খেলছিল টিমটা, হঠাৎ করে মোহনবাগান এই বছর রিজার্ভ রিজার্ভ টিমে ডেনি কোড্রোজো বলে কাকে নিয়ে এলো গোয়া থেকে। তো মানে মানে এগুলোর কি মানে থট প্রসেসটা কি, মানে আমি সেটাই বুঝতে পারি না। কোচ দেবো না আমি বেঙ্গলি কোচকে, সেখানেও আমি আবার মোহনবাগান নিজে বলবে যে আমি ক্যালকাটা ফুটবল লিগকে সাকসেস হিসেবে দেখছি না। তো তাহলে কি দেখছেন আপনি, আপনার পয়েন্ট অফ ভিউটা কি আজকে? মানে তুই যদি দেখিস এক্সিকিউটিভ কমিটি মিটিং এর এমওএম বেরিয়েছে মোহনবাগানের, কি করেছে না, আমরা ক্রিকেট টিমকে আরো বেশি মন দেবো, ঠিক আছে, মানে আজকে ক্লাব কর্মকর্তাদের কোনো কাজ নেই, ক্রিকেট টিমে ভালো পিচ বানাবো, ভালো ভালো ক্রিকেটের প্র্যাকটিসের জায়গা করবো, ঠিক আছে, কি করে যায় মার্চেন্ডাইজের জন্য একটা একটা ওই মেলা বসে, মেলার মতো একটা 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 উপরে একটা ঢাকনা লাগিয়ে বলছে আমি ম্যানচেস্টার ইউনাইটেড, ঠিক আছে, আমি রিয়াল মাদ্রিদ। ভাই একটা অনলাইন সেট আপ আছে তোমার, কটা লোক যাবে তোমার ক্লাব থেকে জিনিস কিনতে, একটা একটা কাপ, একটা একটা ছাতা কিনতে? তুমি তুমি একটা অনলাইন কোনো ব্যাকিং নেই, সব আইওয়াস, যে আমি আইওয়াস যে আজকে আমি ভালো টিম বানিয়েছি, বিশাল ভালো টিম বানিয়েছি, মণিপুর, সব মণিপুর থেকে প্লেয়াররা বাইচুং ভুটিয়া হয়ে যাবে। একটা বাঙালি প্লেয়ারের উপর কেন ব্যাংক করা হয় না? একটা বাঙালি প্লেয়ার, মানে আমি বুঝতে পারি না যে কি মানে থট প্রসেসটা, সব সময় একটা কাউকে ব্লেম করা। আইএফএ বলছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান দেবো, আইএফএ মোহনবাগান ইস্ট বেঙ্গল বলছে আইএফএ কেন কেন চারটে চারটে চারটের বেশি হানাও স্টাইল খেলাচ্ছেন। আইএফএ এরও দোষ আছে নিশ্চয়ই, আইএফএ শুড শুড অর্গানাইজ গ্রাসরুট লেভেলের ফুটবল। আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগের লিগ ছাড়াও বেঙ্গলের নিজস্ব কোনো লিগ নেই, বেঙ্গলের নিজস্ব কোনো টুর্নামেন্ট নেই যেখানে আপনি ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার উঠবে। আর মানে কেন, মানে 100 বছরের ক্লাবে আপনার ইতিহাসটা কি যদি আপনি প্লেয়ারই না তুলতে পারলেন? যতদিন প্লেয়ার উঠছিল নিজেদের তাগিদে প্লেয়ার উঠতো, নিজেদের তাগিদে প্লেয়াররা খেলতো, আজকে একটা 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 স্লাম তো, মানে আমি হাত তুলে নেবো, আমি বলবো যে আমি ভাই ট্রফি জিতবো, আমকো নেই লেনা দেনা কি কে উঠলো ফুটবলার। এত দায়িত্ব জ্ঞানী হলে কি করে হবে? আর আমার একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে মিডিয়ার কাছে, এই যে মিডিয়া মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান করে নাচে, এবং আমরা সমর্থকরা মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান করে আমরা নাচি, আমাদের বোঝা উচিত আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি। আজকে আমাদেরকে যেমন সন্দীপ বলছিল চিন্তা করতে হচ্ছে যে আমরা আমরা সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ড খেলবো। তো তো বাঙালি বাঙালি হাউস হোল্ড থেকে কিন্তু আর বাঙালি প্লেয়ার উঠে আসছে না, মধ্যবিত্ত বাঙালি হাউস হোল্ড থেকে বিশ্বাস ব্যানার্জি চক্রবর্তীরা কিন্তু ফুটবলে আসছে না। আজকে হাতে গোনা কয়েকটা নামই দেখতে পাওয়া যায়, এবং আদিবাসী সম্প্রদায় লার্জলি বাঙালির যে ফুটবলের যে ম্যান্ডেটটা, যে যে ব্যাটনটা সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। সেটার কিন্তু রিজন হচ্ছে তাদের তাদের অভাবের পেট, তাদের কাছে অপশন খুব কম, তাদেরকে ফুটবলটাই একটা একটা মাধ্যম তাদেরকে তাদের পয়সা রোজগার করার। আর সেই এই জন্য কি হয়, এইরকম এই ধরনের প্লেয়ার অনেক সময় খেপ খেলাতে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, তারা খেপ খেলছে, খেপ খেলে বিকজ কাঁচা পয়সা খেপে। তো খেপ খেলে তারা যেমন টাকা টাকা পাচ্ছে, সেরকম তাদের ইনজুরি হয়ে গেলে তাদের কোনো সিকিউরিটি নেই, তাদেরকে দেখভাল করার মতো কিছু নেই। মানে বেসিক প্রবলেমটা হচ্ছে যে কোনো স্ট্রাকচার নেই। আমাদের যদি একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা কোনো একটা এজ ওয়াইজ আইএফ এর কিছু করার দরকার নেই, আইএফএ খালি টুর্নামেন্ট গুলো অর্গানাইজ করুক না। আইএফএ খালি টুর্নামেন্ট, আজকে মানে তুই আমি সবাই জানি যে আজকে একটা নর্মাল খেপ খেলার টুর্নামেন্টেও যদি পয়সা দিয়ে মানুষকে মাঠে ডাকা হয়, তাও কিন্তু মাঠ খালি যায় না। তো মানে ওয়াই ইট ইজ সো ডিফিকাল্ট? যদি ঠিক আছে আপনার কাছে যদি আপনি টেলিকাস্টের জন্য পাচ্ছেন না, আপনি একটা অ্যাপ বানিয়ে নিজে টেলিকাস্ট করুন। আজকের ডেটা তো তথ্য প্রযুক্তি এসে আইটির জমানায় কি প্রবলেম আছে? আরেকটা লাস্ট অ্যাসপেক্ট আমি এখানে তুলে নিয়ে আসবো, সেটা হচ্ছে ইউথ একাডেমির অ্যাসপেক্টটা। সেটা হচ্ছে যে আজকে আমি একটা ভিডিও দেখেছিলাম বেঙ্গালুরু ফুটবল ক্লাবের ইনস্টাগ্রামে আমার কাছে এসেছিল, বিনীত ভেঙ্কটেশ, একটা প্লেয়ার যে মানে ছোটবেলায় বেঙ্গালুরু জয়েন করেছে আর এই সিজনে ডেবিউতে আইএসএল এ গোল করেছে। তো এটা একটা সাকসেস স্টোরি নয়? আজকে আমাদের ফ্যানদের জন্য সাকসেস স্টোরি কি শুধু শুধু আইএসএল জেতা, সুপার কাপ জেতা? সেটা তো আমরা অনেক জিতে নিয়েছি, উই হ্যাভ দ্যাট লিবার্টি। আজকে রিয়াল মাদ্রিদও কিন্তু একটা টাইমে রোনাল্ডো চলে যাওয়ার পরে তারা কিন্তু বলেছিল ঠিক আছে বস, আমি একটু লেট ব্যাক অ্যাপ্রোচ নেবো, আমি ইয়াং প্লেয়ারদের তুলবো। সেখান থেকে ভিনিসিয়াস উঠে এসছে, সেখান থেকে মানে আরো নতুন আরো প্রচুর প্রচুর রড্রিগো প্রতিভাবান, রড্রিগো রড্রিগো, তারপরে ফ্রেডে ভালভার্ডে, তারপরে কি নাম, চুয়ামিনি যদিও ট্রান্সফারিং প্লেয়ার। তো মানে আমরা কেন নিতে পারি না? ওয়াই ইজ দিস সো ডিফিকাল্ট? আমাদের কাছে সবকিছু আছে, আমাদের এখনো ফ্যান্সদের যে ক্যাটারিং আছে সেই অনুযায়ী মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের ধারে কাছে কেউ নেই। ফ্যান্সরা এমনি আপনাকে সাপোর্ট করবে, হয়তো দুটো খিস্তি খাবেন আপনি, হয়তো দুটো সিজন সিএফএল জিতলেন না, তাতে কি ক্ষতি হয়ে যাবে আপনার? আজকে 5 স্টার একাডেমি কে কে আছে ইন্ডিয়াতে? বেঙ্গালুরু ফুটবল ক্লাব, রিলায়েন্স ফাউন্ডেশন,
3 স্টার একাডেমি কে কে আছে বেঙ্গল থেকে? অনলি ইউনাইটেড স্পোর্টস ক্লাব, নবাব ভট্টাচার্য ইউনাইটেড স্পোর্টস ক্লাব, একমাত্র ফুটবল, একমাত্র ইউথ একাডেমি যারা কাজ করছে। বেঙ্গল ফুটবল টিমটা দেখলেও বোঝা যাবে যে সবচেয়ে বেশি প্লেয়ার করতে গেছে ভবানীপুর, তারপরে ইউনাইটেড স্পোর্টস, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তো মানে এরা করতে পারছে, তো এরা এদের কি প্রবলেমটা আছে আমি তো বুঝতে পারি না। সেটাই। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের আগে যেটা হতো, বেঙ্গল ফুটবল ওয়াজ দ্য লাইট অফ ইন্ডিয়ান ফুটবল, অ্যান্ড সেখানে সেই লাইটটাই কিন্তু আস্তে আস্তে নিভে যাচ্ছে। অ্যান্ড সেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু সেটার এক্সাম্পল দিয়ে আজকে এগিয়ে আসছেন, বেঙ্গল থেকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্লেয়ার। এই যে মোহনবাগানের এত এত প্লেয়ার, আগে মোহনবাগানের ম্যাক্সিমাম প্লেয়ার বেঙ্গল থেকে হতো, এখন কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে প্লেয়ার আসছে। কেন? সেটা কারণ বেঙ্গলের সেই ইউথ সিস্টেমটা নেই। অ্যান্ড যে মোহনবাগানের যে একটা ইউথ সিস্টেম থাকবে, যেখান থেকে একটা প্লেয়ার উঠবে, একটা কম বয়সী প্লেয়ার উঠবে, সে একটা এক্সপিরিয়েন্স পাবে, তবেই তো সে একটা ভালো ডেভেলপ ফুটবল হবে, তারপর তার নেক্সট স্টেপ হবে ইন্ডিয়ান ফুটবল। সেই জিনিসটা নেই কিন্তু অন্য জায়গায়। যেমন অন্য একটু আগে বললো বেঙ্গালুরু ফুটবল এফসির কাছে একটা 5 স্টার একটা ইউথ সিস্টেম আছে। আর সেখানে কিন্তু আমাদের মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের মতো এত বড় বড় ক্লাব তাদের কিন্তু নেই। সেটা আমাদের কাছে খুবই দুঃখিত ব্যাপার। আর এটা খুবই সেম ফর বেঙ্গল ফুটবল অ্যান্ড ফর ইন্ডিয়ান ফুটবল অলসো। কারণ ওয়ার্ল্ড ফুটবলে যদি আমরা যত ক্লাব দেখি, বড় বড় ক্লাব, সেটা ম্যানচেস্টার ইউনাইটেড হোক, রিয়াল মাদ্রিদ হোক, বার্সেলোনা হোক, চেলসি হোক, মানে যত ক্লাব যারা অ্যাটলিস্ট ফার্স্ট ডিভিশনে খেলে, সবারই ইউথ সিস্টেম আছে, তাদের একটা প্রসেস আছে, যেখান থেকে প্রত্যেক বছর তারা ফুটবল প্লেয়ার তারা উঠিয়ে আসছে। হ্যাঁ, শুধু তারা উঠে আসছেন, তারা চ্যাম্পিয়নশিপও জিতছে। তো দুটো জিনিসই হ্যান্ড টু হ্যান্ড হয়, এটার জন্য বিশাল কিছু ইনভেস্টমেন্ট লাগে না। যে টাকাটা আপনারা অন্য কিছু জিনিসে লাগাচ্ছে, সেটা যদি একটা ইউথ সিস্টেমে লাগায়, এই যে আমাদের যে বেঙ্গলের কোচ এই সুব্রত ভট্টাচার্য, এদের মতো যে পুরনো পুরনো যারা কোচ, তাদেরকে যদি একটা ইউথ সিস্টেম সামলাতে দেয়, তারা নিশ্চয়ই অনেক ভালো করবে। কারণ হচ্ছে তারা হচ্ছে ফুটবল, তাদের মধ্যে প্যাশন, তারা করতে চায় বেঙ্গল ফুটবলের জন্য কিছু, কিন্তু তাদেরকে সেই প্ল্যাটফর্মটা করে দিতে হবে। তাদেরকে যদি একটা ইউথ সিস্টেমের ভারসাম্য দেওয়া হয়, নিশ্চয়ই তারা ওইখান থেকে একটা দুটো প্লেয়ার তো উঠে আসবেই, সুভাষিস বোসের মতো আরেকটা প্লেয়ার উঠে আসবে। সো এগুলো তাদেরকে রেসপন্সিবিলিটি দিতে হবে। তাদের কত টাকা লাগবে একটা ইউথ সিস্টেম করতে, কত টাকা লাগে এক একটা, যদি গ্রামের দিকে একটা যদি ইউথ সিস্টেম করা একটা ডিস্ট্রিক্টে, একটা বীরভূম ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া district, সেখানে কিন্তু জায়গার এতটা দামও নয়। সেখানে তাদের ভবিষ্যতের জন্য তারা নিজেরা জমি দেবে একটা ইউথ সিস্টেম করার জন্য, কিন্তু সেই টাকাটা একটু ইনভেস্ট করতে হবে। তারা নিজেদের ফুটবলের এতটাই প্যাশন যে তারা যদি একটা ভালো মাঠ পায়, সেটাকে তারা হেল্প করবে। তারা সেই প্লেয়ার, তারা ওইখানকার লোকের লোকরা তারা তাদেরকে হেল্প করবে। কিন্তু সেটার জন্য তো বড় বড় ক্লাবদেরকে এগিয়ে যেতে হবে, সেই প্ল্যাটফর্মটা দিতে হবে, and তবেই বেঙ্গল ফুটবল উন্নতি করবে। অ্যান্ড আবার বেঙ্গল ফুটবল যেটা পুরোনো দিন ছিল, যেখান থেকে পুরো দুনিয়া তাকিয়ে থাকতো বেঙ্গল ফুটবলের একটা ঐতিহ্যের দিকে, সেটার দিকে আবার তাকাবে। তো এই স্টেপগুলো নেওয়া উচিত। অ্যান্ড ফ্যান্স হিসাবে আমাদের এটা খুবই খারাপ লাগে যে বেঙ্গল ফুটবলকে নিয়ে আমাদের এইসব জিনিস দেখতে হচ্ছে, অ্যান্ড সেটার কোনো স্টেপস নিচ্ছে না। অ্যান্ড মিডিয়ারও কিন্তু সেটাকে নিয়ে কিছু বলছে না। মিডিয়ার এত কিছু কাভারেজ করে, কিন্তু মিডিয়া কিন্তু এইসব জিনিস নিয়ে বড় কর্তাদেরকে কোশ্চেনও করছে না। অ্যান্ড তারাও খালি খুশি আইএসএল নিয়ে, বাট বেঙ্গল ফুটবলটা যে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে, সেটাকে নিয়ে তাদের কোনো কোশ্চেন নেই। অ্যান্ড আমি মিডিয়াদেরকেও বলছি, তারাও যাতে একটু এই ব্যাপারটাকে নিয়ে নিজেদের ফ্রন্ট পেজে যাতে এইসব নিউজ বেরোয়, অ্যান্ড ক্লাবের কর্তাদের সাথেও এইসব নিয়ে ডিসকাশন করে একটা ভালো একটা ফুটবল বা একটা ভালো ইউথ সিস্টেম বা একটা বেঙ্গল ফুটবলের জন্য কিছু একটা স্টেপ নিয়ে বেঙ্গল ফুটবলকে আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। একেবারে ইভেন তেমনি কভারেজ করি, সন্তোষ ট্রফি হতে চলেছে, তার কভারেজ নেই, তার সেরকম এক্সপোজার নেই। ইভেন একটা সন্তোষ ট্রফি জেতা কোচেরও তারপরে কি ডেভেলপমেন্ট হয়, আমরা যদি আগেরও হিস্ট্রি দেখি, একটা কোচ জেতার পর সেই আবার পরের সিজনে আবার কেউ একজন নতুন কোচ হয়, টিমটা আবার পুরো নতুন হয়। সেখান থেকে যদি যেই টিমগুলো জিতেছে সন্তোষ ট্রফি, সেখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠতো, সেই কোচ যদি আরো ডেভেলপ করতে পারতো, তাহলেই একটা তার মানে একটা গ্রোথ হতো। কিন্তু এই আমাদের পুরো পাইপলাইনটা, পুরো স্ট্রাকচারেই গলতি হয়ে আছে, এবং এটা শুধরানোর এখন হাই টাইম। কারণ আপনার আইএসএল নিয়েও যদি আপনারা খুশি হয়ে আছেন, মেতে আছেন, তো আইএসএল এর প্রাইম ফরওয়ার্ডস, প্রাইম মিডফিল্ডার্স এর মধ্যে গিয়ে দেখে নিন কটা বাঙালি আছে। ডিফেন্ডারে হাতে গোনা কজন আছে, কিন্তু সেই দিনটাও বেশি দিন নয় যদি আপনাদের চোখ না খুলে এখন অব্দি। একদমই তাই। আর একটা লাস্ট পয়েন্ট আমি রাখবো, যেটা হচ্ছে যে আপনাকে বেঙ্গলি প্লেয়ারকে ব্যাকও করতে হবে। মানে পয়েন্ট হচ্ছে কি, আমরা বলছি সুভাষিস বোসের রিপ্লেসমেন্ট নেই। সুভাষিস বোসের রিপ্লেসমেন্ট তো মোহনবাগান রিজার্ভ বেঞ্চে বসে আছে। দীপেন্দু বিশ্বাস তো ভালো খেলছিল, একটা ম্যাচ, একটা বেঙ্গালুরু ম্যাচ খারাপ খেলেছে, তারপরে বসে দিয়েছে তাকে। একটা কর্মকর্তার বলার ক্ষমতা নেই, নেই তো, কারণ ক্লাবটা তো মানে তার 80% স্টেক আছে অন্য কারোর হাতে। তো আপনি যদি সিনিয়র টিমের কোনো সে নেই, আপনি ইউথ টিমটা তো বানান। কি করছেন আপনারা ক্লাবে বসে? কি 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 ভেরেনেটা পাচ্ছেন? মানে আমার ল্যাঙ্গুয়েজ যদি খারাপ হয় তো মাইন্ড করবে না। সায়ন ব্যানার্জি কটা ম্যাচ চান্স পায়? আপনি দেখুন দেখুন, ইয়ে আমান সিকে প্রত্যেকটা ম্যাচ চান্স পাবে। তারপরে ওই বিষ্ণু প্রত্যেকটা ম্যাচ চান্স পাবে। প্রত্যেকটা ম্যাচ অ্যাটলিস্ট 10 মিনিট করে খেলবে। তো এই প্লেয়ারগুলোকে কেন, মানে আপনি বাইরের প্লেয়ারকে দিন খেলান, কিন্তু আপনি নিজের দিকটা তো দেখুন। আপনার যদি ফাউন্ডেশন ঠিক না হয়, দেয়ার ইজ নো চান্স কি আপনি আপনি 4 তলা বিল্ডিং বানিয়ে নেবেন। এটা যে কোনো বাংলা মানে খুব অশিক্ষিত মানুষও জানে যে নিজের বাড়ি বানাচ্ছে, সে আগে আমার ফাউন্ডেশনটা ভালো বানাতে হবে, যদি আমাকে 3-4 তলা বাড়ি বানাতে হয়। আর কোনো এখানে কোনো ইনভেস্টমেন্টেরই দরকার নেই। আপনি খালি মাঠ মেনটেন করুন, আপনি কারোর সাথে লিজে নিয়ে সেই মাঠটা মেনটেন করুন। আপনাকে আপনাকে কোনো হোস্টেল গ্রাউন্ড বানাতে হবে না, হোস্টেল রাখতে হবে না, আপনি ক্লিনিক বানান না। আপনি আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ 3-4টে জায়গাতে ক্লিনিক বানান, যেখান থেকে আপনি অ্যাটলিস্ট উইকলি 1-2 বার করে প্রাক্তন প্লেয়ারদের পাঠান, যারা অ্যাটলিস্ট দেখতে পাবে প্লেয়ারগুলোকে। তাদেরকে আপনি
যাদের পয়সাটা দিন তারা এমনি করে দেবে। আর প্রাক্তন প্লেয়ারদেরও নতুন করে কিছু বলার নেই। মেহতাব হোসেন আজকে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে বলছে যে কি করে সৌভিক চক্রবর্তী চান্স পায় না, কি করে আমাদের কি বলে সুভাশিস ব্যানার্জি, সুভাশিস সুভাশিস বোস চান্স পায় না, কি করে প্রীতম গোয়েল চান্স পায় না। মানে মানে আমার কথা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে ম্যাচেও কি আমাকে বেস্ট টিম নামাতে হবে? ইন্ডিয়ান ফুটবল কোচ যেটা করেছে বেস্ট কাজ করেছে। হি হ্যাজ অনলি লুক ফর ইয়াং প্লেয়ার্স। মানলো মার্কোয়েজ আজকে যেটা করছে সেটা এটা ভালো কাজ করছে, তাকে পুরো তাকে টিম রিভাইভ করতে হবে, তাকে আগে দেখতে দেখতে হবে। আর সেই প্ল্যাটফর্মটা যদি বেঙ্গলি প্লেয়াররা পাচ্ছে না, সেটা আপনি কোশ্চেন করুন। আপনি তো ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলেছেন, আপনার কাছে ক্ষমতা আছে? আপনি ইস্ট বেঙ্গল মোহনবাগান কর্মকর্তার এগেন্স্টে কথা বলার ক্ষমতাটা আছে? আপনাদের সবাইকে দায়িত্বটা নেওয়া নেওয়া দরকার, আর তবেই বেঙ্গলি ফুটবল এগিয়ে আসবে। আমাদের আপনাদের সবারই মিলিত একটা প্রচেষ্টাই এগিয়ে আসবে। আর এই মিলিত প্রচেষ্টা ছিল বলেই আমরা আজকে 32টা সন্তোষ ট্রফি জিতেছি। খালি আমি সন্তোষ ট্রফি খেলবো, নিশ্চয়ই একটা প্রসপেক্ট আছে যে আমি সরকারি চাকরি পেয়ে যাবো, সেটাই সেটার জন্যই আপনি খেলুন না, সেটার জন্যই আপনি ব্যাক করুন না। তো বন্ধুরা, এই ভিডিওতে এই সেগমেন্টে এটাই ছিল আমাদের কন্টেন্ট, যেখানে আমরা বাংলা ফুটবলের যে করুণ অবস্থা বা যেই একটা কিউরিয়াস কেস অফ বেঙ্গল ফুটবল সেটা তুলে ধরলাম। আমরা হয়তো কিছু ইমোশনসে কথা বলেছি, যদি বেশি বলেছি আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের ভিউ পয়েন্টটা শেয়ার করা দরকার, এবং প্রতিটা মানুষেরই তার ভিউ পয়েন্ট শেয়ার করার কিন্তু একটা স্বাধীনতা আছে। তো সেই জন্যই আমরা আমাদের ভিউ পয়েন্টটা রাখলাম, কারণ আমরা বেঙ্গলকে ভালোবাসি, আমরা বাঙালি প্লেয়ারদের ভালোবাসি, এবং আমরা চাই অ্যাজ আ ফুটবল ফ্যান কি বেঙ্গল এবং বাঙালি প্লেয়ারদের নাম সবসময় উঠে আসুক। তো সেই জন্যই এই ভিডিওটা ছিল আপনাদের সাথে। আর আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লাগছে, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্টে জানান যে আপনার এই বেঙ্গল ফুটবল নিয়ে যে কেসটা, কিউরিয়াস কেসটা, এটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় যে সন্তোষ ট্রফিতে এইবার যে টিমটা সিলেক্ট হয়েছে তারা কিছু করতে পারবে কিনা? কারণ সঞ্জয় সেন তো একজন খুবই দক্ষ কোচ, তার থেকে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতেই পারি। তো আমাদেরকে নিশ্চয়ই সেই কমেন্টগুলো জানাবেন এবং পাশে থাকবেন। আমরা এমনি আরো অনেক ভিডিওস নিয়ে, ভালো ভিডিওস, চর্চার ভিডিওস, সমস্ত লেটেস্ট টপিক নিয়ে ভিডিও আমরা কিন্তু নিয়ে আসতে থাকবো। ততক্ষণ থ্যাংক ইউ, গুড বাই, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।